Champions League action is back. League phase শেষ দুটো গেম উইক ম্যাচ ডে 7 ও ম্যাচ ডে 8 ব্যাক টু ব্যাক, বাট ফার্স্ট এই সপ্তাহের 2 দিন মঙ্গল এবং বুধবার 18টা ম্যাচ, and you know the drill, this is the Champions League showdown. 2025-26 চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেজ থেকে কারা রাউন্ড অফ 16-এ যাচ্ছে কিংবা রাউন্ড অফ 16-এ যাওয়ার পথে আছে সেটা মোটামুটি বোঝাই যাচ্ছে, এবং অনেস্টলি গতবারের চ্যাম্পিয়ন্স লিগের থ্রিলের তুলনায় এবারে থ্রিলটা একটু মনে হচ্ছে কম হয়ে গেছে। সেটার জন্য হয়তো আপনাকে আলটিমেটলি নকআউট স্টেজের জন্যই অপেক্ষা করতে হবে, আর সেজন্য চ্যাম্পিয়ন্স লিগের আধ্যাত্মিক পয়েন্ট টেবিল কি বলছে। নুমেরো 1 ইন বোথ প্রিমিয়ার লিগ এবং দ্য চ্যাম্পিয়ন্স লিগ মিকেল আর্তেতার আর্সেনাল বাহিনী, এবং এই আর্সেনালের কাছেই একমাত্র ম্যাচ হারা বায়ার্ন মিউনিক সেকেন্ডে, আর রেইনিং ডিফেন্ডিং বাট নট সো আনডিসপিউটেড চ্যাম্পিয়ন্স অফ ইউরোপ পিএসজি আছে 3 নম্বরে। ম্যান সিটি, আতালান্তা, ইন্টারন্যাশনালে একে একে 4, 5 এবং 6, দ্য মেল্টডাউন ক্লাব রিয়াল মাদ্রিদ 7 এবং তাদের প্রতিবেশী আতলেতিকোকে নিয়ে প্রথম 8টা স্পট। লিভারপুল, ডর্টমুন্ড খুব বেশি একটা পিছিয়ে নেই 9 আর 10 নম্বর স্পটে। এরপর 3 ইংলিশ ক্লাব একে একে টটেনহাম, নিউক্যাসল আর চেলসি। স্পোর্টিং 14 আর বার্সেলোনা 15। রাউন্ড অফ 16-এর সিডেড কোয়ালিফিকেশন স্পটের শেষ নামটা ফ্রান্সের মার্সেই। রাউন্ড অফ 16-এর আনসিডেড কোয়ালিফিকেশন স্পটের শুরু নামটা ইউভেন্তুস। এরপর একে একে গ্যালাতাসারাই, মনাকো আর লেভারকুসেন। পিএসভি 21, কারাবাগ 22, নাপোলি 23 আর শেষ স্পটটা এফসি কোপেনহেগেনের। এরপর যাদের বাঁচা মরার লড়াই অপেক্ষা করছে সেই রেলিগেশন স্পটের শুরুর নামটা জোজে মরিনিওর বেনফিকা 26-এ, পাফোস এফসি 27-এ, ইউনিয়ন সাঁ-জিলুয়া আর 28 নম্বরে অ্যাথলেটিক ক্লাব 29-এ, অলিম্পিয়াকোস 30-এ, আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট। এরপরের স্পটগুলো একে একে ক্লাব ব্রুগা, বোদো গ্লেম্ট, স্লাভিয়া, আয়াক্স এবং ভিয়ারিয়ালের। চ্যাম্পিয়ন্স লিগের আধ্যাত্মিক পয়েন্ট টেবিলের শেষ দলটার নাম খাইরাত আলমাতি। চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির এই বাজে অবস্থার কারণ পিএসভির কাছে ওই নাস্তানাবুদ হওয়া একটা হার, তারপর জোজে মরিনিওর বেনফিকার কাছে গিয়েও এই নাপোলিকে, আন্তোনিও কন্তের নাপোলিকে হারতে হয়েছে। আন্তোনিও কন্তে এখন কাকে দুষবেন? তিনি এখন লিগে মোটামুটি ভালো অবস্থানে রয়েছেন বলা যেতে পারে, কিন্তু লিগ টাইটেল কন্টেনশন থেকে, ইন্টারন্যাশনাল থেকে এখনো যথেষ্ট পিছিয়ে আছেন নাপোলি। তারপরও আন্তোনিও কন্তে বলছেন যে যারা ইনজুর্ড হয়ে আছেন তাদের ইনজুরির কোনো কারণ আসলে তিনি ওভাবে নিতে পারেন না, তাদের যে মেডিকেল টিম রয়েছেন সেটা তিনি কাজ করছেন। এখন তার ডিসপোজালে যে প্লেয়ারদেরকে দেওয়া হয়েছে সেটা নিয়ে তিনি সর্বোচ্চ কাজ করতে পারেন। তারপরও নাপোলিকে এখনও চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর অন্তত কোয়ালিফিকেশন স্টেজে নেওয়া যাওয়ার জন্য একমাত্র ভরসার নামটা এখন ম্যাকটমিনে, কারণ ম্যাকটমিনে এর আগে শেষ 5টা ম্যাচে 4টা গোল করেছেন। কিন্তু তারপর যখন নাপোলিকে এখন ফেস করতে হচ্ছে এফসি কোপেনহেগেনকে তাদের ঘরের মাঠে গিয়ে, এফসি কোপেনহেগেন তাদের ঘরের মাঠে মোটেও সহজ কোনো প্রতিপক্ষ নয়, এবং শেষ পর্যন্ত এফসি কোপেনহেগেন চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের নিচে থাকলেও তারা এই মুহূর্তে টানা 2টো ম্যাচ জিতেছে শেষ 2টো ম্যাচে, এবং তারা তৃতীয় ম্যাচ জয়ের অপেক্ষায় রয়েছে। সেটা হতে পারে নাপোলির এগেইনস্টে। সেটা যদি নাপোলির এগেইনস্টে হয় তবে আন্তোনিও কন্তেকে আবারও হয়তো বিদায় বলে দিতে হবে চ্যাম্পিয়ন্স লিগে, কারণ এই সেরিয়ার ক্লাবটা শেষ 5টা অ্যাওয়ে ম্যাচে জয়ের দেখা পায়নি। শেষ 5টা ম্যাচে তাদেরকে হারতে হয়েছিল ইউরোপিয়ান কম্পিটিশনে। এখন আন্তোনিও কন্তের সামনে দাভিদ নেরেস নাই, আন্দ্রে ফ্রাঙ্ক জাম্বোয়ানগিসা নাই, রোমেলু লুকাকু সেই কবে থেকেই বসে আছেন, কেভিন ডি ব্রুইনে ফেরেননি, বিলি গিলমোর, অ্যালেক্স মেরের সবাই এখন ইনজুর্ড অবস্থায় বসে আছেন। চ্যাম্পিয়ন্স লিগের একদম ডাইং স্টেজে এই মুহূর্তে কোপেনহেগেনের কাছে জয় ছাড়া নাপোলির আর কোনো রাস্তা খোলা নেই, কারণ যদি এই ম্যাচটাতে নাপোলি একটু স্লিপ আপ করে যায়, তারপরের ম্যাচটা যদিও নাপোলির ঘরের মাঠে, সেটা চেলসির এগেইনস্টে নাপোলির জন্য ডু অর ডাই সিচুয়েশন। চ্যাম্পিয়ন্স লিগে আন্তোনিও কন্তের রেপুটেশনের একটা ব্যাপার এই ম্যাচে রয়েছে। কাগজে কলমে এই সপ্তাহের চ্যাম্পিয়ন্স লিগে একমাত্র ব্লকবাস্টার ম্যাচটা, অন্তত নামের বিচারের দিক থেকে এই ম্যাচটাকেই বলা যেতে পারে, দ্যাট ইজ নুমেরো 1 ভার্সেস নুমেরো 1, সেরিয়ার লিগ লিডার্স ইন্টারন্যাশনালে ভার্সেস চ্যাম্পিয়ন্স লিগ অ্যান্ড প্রিমিয়ার লিগ লিডার্স মিকেল আর্তেতার আর্সেনাল। গত সিজনের চ্যাম্পিয়ন্স লিগের ফিক্সচারের একটা রিপিট, যেখানে আর্সেনাল সান সিরোতে গিয়েই হেরে গিয়েছিল এই ইন্টারন্যাশনালের কাছে। ইন্টারন্যাশনালের ঘরের মাঠে সান সিরোতে গত সেই 2003-04 সালে 5-1 গোলে থিয়েরি অরিরা ধসিয়ে দিয়েছিলেন সেবার, সেটার একটা প্রতিশোধ বলা যেতে পারে। কিন্তু দৃশ্যপট অনেকটাই পাল্টে গেছে। সম্ভবত যদি আর্সেনাল আর কোনো স্লিপ আপস না করে, আর্সেনাল আর গোয়িং টু বি দ্য চ্যাম্পিয়ন্স অফ প্রিমিয়ার লিগ আফটার আ ডেকেড, 2 decades বেসিক্যালি, কারণ 2003-04 সালে শেষবার আর্সেনাল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল।
প্রিমিয়ার লিগে কিছুটা আর্সেনাল স্লিপ করেছে আপনি বলতে পারেন, যদিও ওই অ্যাস্টন ভিলার কাছে ম্যাচটা হেরে যাওয়ার পর 11টা ম্যাচ টানা আনবিটেন রয়েছে আর্সেনাল, কিন্তু শেষ দুটো ম্যাচে লিভারপুল এবং নটিংহাম ফরেস্টের সঙ্গে 0-0 গোলে ড্র করতে হয়েছে আর্সেনালকে। মিকেল আর্তেতাও কিছুটা ফ্রাস্ট্রেটেড ছিলেন, সেখানে গাব্রিয়েল মিস করেছিলেন, ইয়োকেরেসের একটা ইজি চান্স মিস করাতে মোটেও তিনি সন্তুষ্ট হন নাই। অন্যদিকে ইন্টারন্যাশনালে যেখানে একটার পর একটা বিগ ম্যাচ জিততে মিস করে যাচ্ছিল ক্রিস্টিয়ান কিভুর অধীনে, ক্রিস্টিয়ান কিভু প্রবাবলি হ্যাজ টার্নড অ্যারাউন্ড ইন্টারন্যাশনালের ফেট। কারণ যেখানে ইন্টারন্যাশনালে 3 বা 4 একের পর এক বাউন্স ব্যাক করছিল বা বাউন্সের অ্যারাউন্ড করছিল সেরিয়ার টেবিলে, সেখানে এখন ইন্টারন্যাশনালে মোটামুটি ভালো একটা পয়েন্টের লিড নিয়ে সেরিয়ার একদম শীর্ষস্থানে বসে আছে। বেপে মারত্তা পর্যন্ত বলছেন ক্রিস্টিয়ান কিভু ইন্টারন্যাশনালেতে যেই মেন্টালিটি মিসিংটা ছিল সেটাকে তিনি ইনস্টল করতে পেরেছেন। এখন ইন্টারন্যাশনাল আর হেডিং ফর দ্য রাইট ডিরেকশন। সেরিয়ার টাইটেল চ্যালেঞ্জ বাকি রয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারন্যাশনালের শেষ দুটো ম্যাচ হেরে গিয়েছিল লিভারপুলের কাছে, ব্যাক টু ব্যাক ডিফিট আতলেতিকো মাদ্রিদের কাছে, সেখান থেকেও বাউন্স ব্যাক করার একটা দরকার ইন্টারন্যাশনালের জন্য রয়েছে। আপনি বলতে পারেন দিস ইজ আ ব্লকবাস্টার ম্যাচ ইন দ্য মেকিং। যে কোনো ডিপার্টমেন্টে আর্সেনালের সেই চ্যাম্পিয়ন্স লিগ প্রাওয়েস এবং একই সঙ্গে তাদের ডিফেন্সিভ সলিডিটির এগেইনস্টে মার্কাস থুরাম এবং লাউতারো মার্তিনেজ আর প্রিপেয়ার্ড টু হান্ট ইট ডাউন। যেখানে সান সিরোতে ম্যাচ আর্সেনালের জন্য অবশ্যই ডিফিকাল্ট হতে পারে, কিন্তু যখন আপনি জানেন এই দলটা একমাত্র দল চ্যাম্পিয়ন্স লিগে যারা কোনো ম্যাচ হারে নাই, তাই ইন্টারন্যাশনালকে আপনি সহজেই অত লিওয়ে করে দিতে পারবেন না যতই তারা ভালো ফর্মে থাকুক না কেন। এই সপ্তাহের সবচেয়ে বড় ম্যাচটা ইন্টারন্যাশনাল ভার্সেস আর্সেনাল। সান্তিয়াগো বের্নাবিওতে এরকম রাত আপনি কখনো হয়তো দেখবেন না। পুরো স্টেডিয়াম প্যাকড, সেখানে ভিনিসিউস, বেলিংহাম সবাই খেলছেন, ভালভের্দে, এভরিওয়ান ইজ দেয়ার, রিয়াল মাদ্রিদের স্টালওয়ার্ডসরা, এবং সেখানে তাদের প্লেয়ারদেরকে দুয়োধ্বনি দেওয়া হচ্ছে এবং রিয়াল মাদ্রিদের ভক্তরা রুমাল নিয়ে এসে তাদের ডিসপ্লেজারটা জানান দিচ্ছেন। এবং স্পেসিফিকলি যখন ফ্লোরেন্তিনো পেরেসকে বিগ স্ক্রিনে দেখানো হলো, তাকেও একটা দুয়োধ্বনি দেওয়া হলো যে গডফাদার রিয়াল মাদ্রিদকে এত কিছু দিয়েছেন বা তার কল্যাণে রিয়াল মাদ্রিদ এত সাফল্য অর্জন করতে পেরেছেন। নাথিংস গোয়িং রাইট ইন রিয়াল মাদ্রিদ। যদিও লেভান থেকে তারা 2-0 গোলে হারিয়েছিল, কিন্তু সেই ম্যাচের পারফরমেন্সও মোটামুটি রিয়াল মাদ্রিদ সুলভ না। রিয়াল মাদ্রিদকে নিয়ে অসংখ্য কথা বলা যায়। নতুন বছর শুরু থেকে জানুয়ারি থেকে শাবি আলোনসোর চাকরি চলে গেছে। শাবি আলোনসোর চাকরি চলে যাওয়ার পর আলবাসেতের কাছে, যারা সেকেন্ড ডিভিশনের 17 নম্বর দল, তারা কোপা দেল রেতে রিয়াল মাদ্রিদকে বিদায় করে দিয়েছে। তারপর আলভারো আরবেলোয়া বলেছেন যে এই রিয়াল মাদ্রিদকে ঘুরে দাঁড়ানোর জন্য তিনি সবটুকু চেষ্টাই করবেন। তিনি শেষ পর্যন্ত তাকেও পর্যন্ত রিয়াল মাদ্রিদকে ডিফেন্ড করতে হয়েছে যে ভিনিসিউসকে যারা দুয়োধ্বনি দিচ্ছে কিংবা পুরো টিমকে যারা দুয়োধ্বনি দিচ্ছে তারা রিয়াল মাদ্রিদ হয়তো সমর্থক নন। কিন্তু ঘটনাটা মোটেও রিয়াল মাদ্রিদ এড়িয়ে যেতে পারে না, কারণ আপনি লা লিগার ম্যাচে যে পরিমাণ দুয়োধ্বনি খেয়েছেন সেখানে মনে হয়েছে যে সান্তিয়াগো বের্নাবেউতে মোটামুটি একটা অ্যাওয়ে দল এসে খেলতে এসে রিয়াল মাদ্রিদ সেই অ্যাওয়ে দলটার না, এবং এই সান্তিয়াগো বের্নাবেউতেই AS মোনাকোকে ফেস করতে হবে চ্যাম্পিয়ন্স লিগের চ্যালেঞ্জ নিয়ে। যদিও চ্যাম্পিয়ন্স লিগের চ্যালেঞ্জ এই রাউন্ডে অর্থাৎ গতবারের তুলনায় এবার চ্যাম্পিয়ন্স লিগে কিছুটা হলো সেফটি কুশন রিয়াল মাদ্রিদের আছে, কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য সিজনটা মোটামুটি কর্নার্ড একটা অবস্থা হয়ে গেছে। বার্সেলোনার সঙ্গে পয়েন্টের গ্যাপ এখন পর্যন্ত 1, কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য সিজনটা বাঁচানোর জন্য এই এক চ্যাম্পিয়ন্স লিগই বাকি রয়েছে। লা লিগার যেই টাইটেল কন্টেনশনে রয়েছে বার্সেলোনা মোটেও ছেড়ে কথা বলবে না, তাই দিস ইজ আ মেল্ট ডাউন টাইম ফর রিয়াল মাদ্রিদ। এবং সেখান থেকে অন্তত আমার মনে হচ্ছে রিয়াল মাদ্রিদের উত্তরণের পথটা ক্রমেই ছোট হয়ে আসছে। সেখানে মনাকো, যদিও মনাকো তারা শেষ ম্যাচে হেরে এসছে লিগ 1-তে, তারপরও মনাকোর সেই প্রাওয়েসটা রয়েছে এই ধুঁকতে থাকা রিয়াল মাদ্রিদকে তাদের ঘরের মাঠে এসে এই এক গাদা দুয়োধ্বনির মাঝখানে রিয়াল মাদ্রিদটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিতে পারে সান্তিয়াগো বের্নাবেউতে। কারণ সান্তিয়াগো বের্নাবেউতে এখন রিয়াল মাদ্রিদের জন্য একটা অ্যাওয়ে গ্রাউন্ড। রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের নিজেকে এখন খুঁজে পাওয়া তাদের অপোনেন্টের চাইতে। চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে টটনহাম যথেষ্ট ভালো একটা অবস্থায় বসে আছে এবং তারা চাইলে রাউন্ড অফ 16-এ মোটামুটি তাদের কোয়ালিফিকেশন নিশ্চিত হয়েও গেছে সিডেড স্পটগুলোর জন্য, অবশ্যই টপ 8 স্পটে নয়। কিন্তু যখন আপনি দেখবেন প্রিমিয়ার লিগে টানা 3টা ম্যাচ টটনহাম হটস্পার্স হেরেছে, থমাস ফ্র্যাঙ্কের দলটা, থমাস ফ্র্যাঙ্ক দুয়োধ্বনি খাচ্ছেন তাদের দর্শকদের কাছে, ঠিক যেমন রিয়াল মাদ্রিদ দুয়োধ্বনি খেয়েছে সান্তিয়াগো বের্নাবেউতে। এবং এই ভিডিওটা পাবলিশ হওয়ার সময় থমাস ফ্র্যাঙ্ক টটনহামের কোচ থাকেন কিনা সেটাও একটা সন্দেহের বিষয়, কিন্তু থমাস ফ্র্যাঙ্কের এই অপরাজিত থাকার রেকর্ডটা চ্যাম্পিয়ন্স লিগে হুমকির মুখে পড়ে যেতে পারে বরুসিয়া ডর্টমুন্ডের এগেইনস্টে। থমাস ফ্র্যাঙ্কও বুঝতে পারছেন যে তার দলের অবস্থা এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে তার পুরো দায়ভারটা আসলে তাকেই নিতে হচ্ছে। প্লেইং স্টাইল বলেন সবকিছু মিলিয়ে টটনহামের কোনো কিছুই আর ঠিক নেই নাম্বার
14 নম্বর স্থানে বসে আছে প্রিমিয়ার লিগে। সেখানে বরুসিয়া ডর্টমুন্ড যদিও তারা সবগুলো অ্যাওয়ে ম্যাচে যেখানে ইংলিশ দলগুলোর সঙ্গে খেলেছে সে 7টা ম্যাচেই ইংলিশ দলগুলোর সঙ্গে হারতে হয়েছে, কিন্তু নিকো কোভাচ মোটামুটি বরুসিয়া ডর্টমুন্ডকে একটা স্টেবল পজিশনে নিয়ে এসেছেন। যদিও ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্ন মিউনিখের 11 পয়েন্টের একটা বিশাল গ্যাপ পড়ে গেছে বুন্দেসলিগাতে। আমশোর বুন্দেসলিগা এখন আর কেউই দেখে না বিকজ ইউ নো হুজ ডমিনেটিং দ্য লিগ, বাট বরুসিয়া ডর্টমুন্ড শুড ফেস আ টাফ চ্যালেঞ্জ এগেইনস্ট টটনহাম তাদের ঘরের মাঠে। তবে টটনহামের এখন যেই অবস্থা, বরুসিয়া ডর্টমুন্ডকে এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগে ফেস করার টটনহামের জন্য খুবই কঠিন একটা কাজ হতে পারে। থমাস ফ্র্যাঙ্ক থাকলে থমাস ফ্র্যাঙ্কেরই সেটা ফেস করতে হবে, না হলে থমাস ফ্র্যাঙ্কের জায়গায় টটনহামের ডাগ আউটে আরেকটা পরিবর্তন আসতে যেতে পারে, জানুয়ারি মাসের হতে পারে এটা চতুর্থ বিগ ম্যানেজার স্যাকিং। অন্যান্য ম্যাচগুলোতে আর কি কি অপেক্ষা করছে মঙ্গলবারের ম্যাচগুলোতে? কাইরাত আলমাতির মাঠে ক্লাব ব্রুগা খেলতে যাবে, যেখানে ক্লাব ব্রুগা শেষ 5টা ম্যাচ জিততে পারে না। সেখানে কাইরাত আলমাতি একটা আপসেট বলাও ঠিক না প্লেইং টার্মসে, তবে কাইরাত আলমাতির সামনে একটা ভালো চান্স আছে ক্লাব ব্রুগাকে আটকে আরও কিছু পয়েন্ট সিকিউর করার জন্য। ম্যানচেস্টার সিটি, হোয়াট আর দে ডুইং মেট? পেপ গুয়ার্দিওলা তিনি স্বীকার করেছেন তার কাছে এক্সকিউজ দেওয়ার আর কিছুই নেই। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যখন আপনি ম্যান সিটি এই ম্যানচেস্টার ডার্বিতে স্যার অ্যালেক্স ফার্গুসনকে এভাবে হাসতে দেখবেন বা এরকম উচ্ছল অবস্থায় দেখবেন, আপনি বুঝে যাবেন যে আসলে ঘটনা কি ঘটেছে। মাইকেল ক্যারিক, দ্য ইন্টারিম ম্যানেজার অফ ম্যানচেস্টার ইউনাইটেড, হ্যাজ ক্লেইমড দ্য সুপ্রিমেসি এগেইনস্ট পেপ গুয়ার্দিওলা। গুয়ার্দিওলা বলছেন they played bad, এখানে আর কোনো এক্সকিউজ নাই। কিন্তু এই এক্সকিউজ তার কাছে কি আছে যেখানে শেষ 12টা অ্যাভেলেবল পয়েন্ট থেকে মাত্র 3টা পয়েন্ট তারা গেইন করতে পেরেছে, 9টা পয়েন্ট তাদেরকে হারাতে হয়েছে। এই সিটি আবারও আরেকটা লস্ট ইন ট্রান্সলেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। স্যার এর্লিং হল্যান্ড যদিও তার গোল স্কোরিং রেকর্ড দুর্দান্ত চ্যাম্পিয়ন্স লিগে, তারপরও এখন একটু আপনাকে প্রশ্ন করতেই হচ্ছে যখন তিনি তার নিজের দেশের ক্লাবের এগেইনস্টে খেলতে যাচ্ছেন বোদো গ্লিম্টের সঙ্গে। বোদো গ্লিম্ট যদিও নিচেই বসে আছে, তারপরও ম্যানচেস্টার সিটি এখন যে অবস্থা তাতে কিছুটা হেলে দুলেই আসলে ম্যানচেস্টার সিটিকে ম্যাচটা পার করতে হতে পারে। তবে হয়তো ম্যানচেস্টার সিটিকে আপনি এই ম্যাচে অবশ্যই ফেভারিট ধরবেন। রায়ান চেরকি হয়তো মুখের কথা আর বেশি বাড়াতে চাইবেন না। বায়ার লেভারকুজেন এই উইন্টার পজ শেষে এসে 2টো ম্যাচ হেরে গিয়েছে, তাদের ওই ফর্মে স্প্রিং ব্যাক করা দরকার। অলিম্পিয়াকোস তাদের জন্য ভালো একটা অপোনেন্ট হতে পারে এই 2টো ডিফিট পার করে সামনে আগানোর জন্য। চ্যাম্পিয়ন্স লিগে পরবর্তী রাউন্ডে কোয়ালিফিকেশন হয়তো নিশ্চিত করা সম্ভব এই ম্যাচে যদি তারা রেজাল্ট বের করতে পারে। স্পোর্টিং সিপি খুবই স্ট্রং একটা অপোনেন্ট পিএসজির এগেইনস্টে, কিন্তু আপনি এই উসমান দেমবেলের গোলটা কয়েকবার দেখতে চাইবেন। আপনি কয়েকবার রিপিট করে দেখেন, তার মধ্যে দেখবেন যে হয়তো এই ম্যাচটা স্পোর্টিং সিপির এগেইনস্টে পিএসজি হয়তো জিতেও আসতে পারে। আর ওইদিকে ভিয়ারিয়াল আয়াক্স ব্যাটলটা আনফর্চুনেটলি একটা খুবই রেলিগেশন ফর্ডার ব্যাটল, দুই দলের লাভের জায়গাটা খুবই কম। তবে আয়াক্সের জন্য হয়তো সুযোগ থাকতে পারে যদি পরের 2টো ম্যাচ তারা জিততে পারে ইনক্লুডিং ভিয়ারিয়াল, তবে হয়তো রাউন্ড অফ 16-এর আনসিডেড কোয়ালিফিকেশন স্পটের একটা তাদের পক্ষে বাগানো সম্ভব। ভাসো কোম্পানির জন্য সুসংবাদ দুঃসংবাদ। সুসংবাদ হচ্ছে জামাল মুসিয়ালা ইজ ব্যাক, দুঃসংবাদ হচ্ছে জামাল মুসিয়ালাকে এই দলে তিনি কিভাবে ফিট করাবেন। তিনি কি সার্জ গ্নাব্রির জায়গায় খেলবেন, তিনি কি মাইকেল ওলিজিকে একটু সরিয়ে দিয়ে মাঝখানে খেলবেন, নাকি লুইস দিয়াসকে বসাবেন? কাউকেই তো বসানো সম্ভব নয়। আর হ্যারি কেইন ইজ হ্যারি কেইন, কারণ আরবি লাইপজিগ যারা কিছুটা রিজুভিনেটেড ফর্মে ছিল সেই আরবি লাইপজিগকে সঙ্গে তারা ম্যাচে পিছিয়ে গেল এবং সেকেন্ড হাফে ঠিক কয়েক মিনিটের মধ্যে যেভাবে বায়ার্ন মিউনিখ বাউন্স ব্যাক করে ম্যাচটা জিতে এনেছে, সেখানে ইট স্পিক্স ভলিউমস যে ভাসো কোম্পানি হ্যাজ টেকেন বায়ার্ন মিউনিখ টু দ্য রাইট ট্র্যাক। এর আগেও পার্সোনালি বলা হয়েছিল যে বায়ার্ন মিউনিখ আর ইন আ ফার্ম কন্টেনশন ফর আ ট্রেবল দিস সিজন, যদিও আর্সেনাল সেখানে একটা বড় ধাক্কাই দিয়ে দিয়েছে, কিন্তু তারপরও চ্যাম্পিয়ন্স লিগের এখনো অনেক কিছু বাকি রয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগের শেষ 37টা ঘরের ম্যাচে এখনো পর্যন্ত বায়ার্ন মিউনিখ আনবিটেন। সেখানে ইউএসজি খেলতে আসছে, তাই আপনি বলতেই পারেন ইউএসজির জন্য আসলে সম্ভাবনাটা খুবই কম। ভাসো কোম্পানি যিনি কিনা মাত্র 6ষ্ঠ চয়েস ছিলেন বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে, তিনি এখন বায়ার্ন মিউনিখকে একটা চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন দেখাতে পারেন, কারণ বুন্দেসলিগা ডেলিভার করা খুব একটা কঠিন বিষয় নয় এবং চ্যাম্পিয়ন্স লিগটাই বায়ার্ন মিউনিখ জেতার জন্য বসে রয়েছে। লুচিয়ানো স্পালেত্তি আসার পর তিনি তার সেকেন্ড ম্যাচটা হেরেছেন ইউভেন্তুসের কোচ হিসেবে ক্যালিয়ারি এগেইনস্টে, কিন্তু লুচিয়ানো স্পালেত্তি মোটামুটি ইউভেন্তুসের চেহারাটা পাল্টে দিয়েছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কারণ যে ইউভেন্তুস এত পেছনে পড়ে গিয়েছিল সেরিয়াতে, সেই ইউভেন্তুস এখন বাউন্স ব্যাক করেছে এই লুচিয়ানো স্পালেত্তির কারণে। এই লুচিয়ানো স্পালেত্তি দলটাকে যেভাবে একটা রিলেশনিস্ট অ্যাপ্রোচে খেলাচ্ছেন সেটা মোটামুটি দুর্দান্ত একটা
ফল এনে দিচ্ছে ইউভেন্তুসের জন্য, যদিও কালিয়ারির সঙ্গে হারটা কিছুটা তাদেরকে পেছনে ফেলে দিয়েছে সেরিয়ার লিগ টাইটেল ওই রেসের দিক থেকে, যদিও তারা কিছুটা হলো অনেকখানি পিছিয়ে পড়ে আছে, কিন্তু তাদেরকে এখন ফেস করতে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে জোজে মরিনিওর বেনফিকাকে। বেনফিকা তাদের জন্য অবশ্যই কঠিন একটা চ্যালেঞ্জ, কিন্তু বেনফিকার চ্যালেঞ্জের পর আবার ঠিক পরের সপ্তাহেই সেরিয়াতে তাদের জন্য ওয়েট করছে দ্য রেইনিং চ্যাম্পিয়ন্স অফ সেরিয়া নাপোলি, লুচিয়ানো স্পালেত্তিরি ক্লাব। নাপোলি শেষ আগের যে ক্লাবের হয়ে তিনি স্কুদেতো জিতেছিলেন। ইউভেন্তুস এখন 17তম স্পটে বসে রয়েছে, তবে তাদের পক্ষে সম্ভব কিছুটা তাদের স্পটটাকে এড়িয়ে আনা, কারণ 17 নম্বর স্পটটা রাউন্ড অফ 16-এর আনসিডেড কোয়ালিফিকেশন স্পট। অন্তত ইউভেন্টাস চাইবে তারা রাউন্ড অফ 16-এর সিডেড কোয়ালিফিকেশন স্পটে চলে গেলে তারা হয়তো কিছুটা বেটার বার্থ পেতে পারে। অন্যদিকে জোজে মরিনিও রিয়াল মাদ্রিদে যাবেন কি যাবেন এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে, তবে আপনি ধরে রাখেন রিয়াল মাদ্রিদে হয়তো জোজে মরিনিওকে আপনি আর দেখবেন না। হয়তো বেনফিকাই তার শেষ ক্লাব হতে পারে কোচিং ম্যানেজমেন্টের দিক থেকে, তিনি হয়তো ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে চলে যেতে পারে, কারণ বেনফিকার হয়েও তার আসলে ক্লাব এই মৌসুমটা খুব একটা ভালো যাচ্ছে না। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে দুটো জয় পেয়েছেন ঠিক আছে, কিন্তু এই বেনফিকা ব্রাগার কাছে হেরে গেছে লিগ ফেজে, তারা হেরে গেছে পোর্তোর কাছে টাকা দি পর্তুগালে, এবং শেষ পর্যন্ত এখন পোর্তো যেভাবে এগিয়ে যাচ্ছে পর্তুগিজ লিগে, সেখানে বেনফিকারও খুব একটা অপরচুনিটি নেই সেই লিগ টাইটেলটা তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার। তাই ইউভেন্তুস বেনফিকা খুবই নেক অ্যান্ড নেক লড়াই হতে পারে আলিয়ান্স স্টেডিয়ামে, তবে আপনি এক্সপেক্ট করবেন স্পালেত্তি ইউভেন্তুসই হয়তো এই ম্যাচে জিতে আসতে পারবে। ফাইনালি আর্নে স্লটের নামে দুয়োধ্বনি শোনা যাচ্ছে অ্যানফিল্ডে, এবং এটা মোটেও ভালো কোনো ঘটনা নয় আর্নে স্লটের জন্য। আর্নে স্লট নোজ যে আগে যে সিচুয়েশন ছিল সেই সিচুয়েশনটা এখন নেই, কারণ সার্টেন শাবি আলোনসো ইজ স্টিল ওয়েটিং সামওয়্যার এলস। সম্ভবত তিনি এখন একটু ফুর্তিতেই আছেন, কারণ রিয়াল মাদ্রিদে ওইসব জঞ্জাল তাকে মাথায় নিতে হচ্ছে না, কিন্তু লিভারপুলের জঞ্জালগুলোকে এখনও আর্নে স্লটকে সামলাতে হচ্ছে, কারণ লিভারপুল টানা 4টা ম্যাচ ড্র করেছে প্রিমিয়ার লিগে, এবং আর্নে স্লট এখন কিছুটা হলেও প্রেশার ফিল করছেন। মোহাম্মদ সালাহ আফকন জিততে পারেননি, তিনি ফিরছেন ফাইনালি, ওই ড্রামা তো শেষ। মোহাম্মদ সালাহ ফিরছেন লিভারপুলের, এবং সম্ভবত মার্সেইয়ের ম্যাচে মোহাম্মদ সালাহকে অন্তত বেঞ্চে গেলেও দেখা যেতে পারে, কারণ লিভারপুলের আবারও আরেকটা ক্রাইসিস মোমেন্ট হয়তো এখনও আসেনি, কিন্তু আসলে সেখান থেকে উত্তরণের পথটা খুব একটা বেশি খোলা নেই। মার্সেই তারা মোটামুটি 7 গোল একটা থ্রিলার ম্যাচ খেলেছে, এবং মার্সেই মোটামুটি ভালো একটা পজিশনে বসে আছে তাদের চ্যাম্পিয়ন্স লিগের লাস্ট কোয়ার্টার রেজাল্টের কারণে। রাউন্ড অফ 16-এর সিডেড কোয়ালিফিকেশন স্পটটা বাগিয়ে নেওয়ার জন্য লিভারপুল ভালো পজিশনে আছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু মার্সেই তাদের স্তাদ ভেলোড্রোমে কি করে দেখাতে পারে সেটা মোটামুটি যারা ফ্রেঞ্চ লিগ ফলো করে তারা ভালোই জানেন। এবং ইগর পাজাও এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগে রেড হট ফর্মে আছেন, শেষ 5 ম্যাচে 4টা গোল করেছেন। ইগর পাজাওকে সামলানো লিভারপুলের জন্য বেশ কঠিন একটা কাজ হতেই পারে। লিভারপুলের ডিফেন্সিভ সিচুয়েশনের অবস্থা খুব একটা ভালো নয়। মার্সেই ইজ গোয়িং টু বি আ ভেরি ডিফিকাল্ট অপোনেন্ট ফর লিভারপুল। যদি মার্সেইকে পার করা যায়, তবে রাউন্ড অফ 16-এ ডিরেক্ট কোয়ালিফিকেশনের একটা স্বস্তি হয়তো লিভারপুল পেয়ে গেলেও যেতে পারে। সুপার কোপাতে এসপানিয়া জেতা হয়ে গেছে, রিয়াল মাদ্রিদের অবস্থা খুবই তথৈবচ, তাই বার্সেলোনার জন্য এখন মোটামুটি একটু স্বস্তির একটা সময় যেতেই পারে। বার্সেলোনার স্বস্তির মা মরে গেছে, বার্সেলোনার স্বস্তির মা মেরে ফেলছে জিল মানজানো, এবং রিয়াল মাদ্রিদ আর ব্যাক ইন দ্য টাইটেল কন্টেনশন লা লিগাতে, যে কারণে জিল মানজানোকে রিয়াল মাদ্রিদ একটা ধন্যবাদ দিতে পারে। কিন্তু ওভারঅল গতকালকে অর্থাৎ সোসিয়েদাদ বার্সেলোনার ম্যাচে যে ধরনের রেফারিং দেখা গেছে সেটা সম্ভবত সেনেগাল এবং মরক্কোর ম্যাচের রেফারিংয়ের কাছাকাছি হয়ে গেছে আর কি। প্রত্যেকটাই অলমোস্ট বিতর্কিত সিদ্ধান্ত ছিল। যে গোলগুলো ক্যান্সেল হয়েছে বার্সেলোনার, লামিনি আমাল, ফেরমিন লোপেজের, সেই গোলগুলো ক্যান্সেল করার খুবই বিতর্কিত সিদ্ধান্ত, যেটা বার্সেলোনাকে তাদের টাইটেল রেসে অর্থাৎ রিয়াল মাদ্রিদকে কিছুটা এগিয়ে দিয়েছে। গতকালকে ফ্র্যাঙ্কি ডিয়ং এই জিল মানজানোকে একদম ধুয়ে ফেলছেন। হানসি ফ্লিকও কথা বলেছেন, খুব একটা জিল মানজানোকে নিয়ে কথাবার্তা বলেন, জাস্ট এই কথাটাই বলেছেন যে তার ক্যারিয়ারের সবচেয়ে আনলাকিয়েস্ট ম্যাচ ছিল এই সোসিয়েদাদের সঙ্গে বার্সেলোনার ম্যাচটা। ফ্র্যাঙ্কি ডিয়ং মুখের লাগাম তিনি একদমই রাখেন নাই, তিনি যেভাবে সম্ভব ভদ্রভাবে জিল মানজানোকে নিয়ে একদম ধুয়ে ফেলছেন। সোসিয়েদাদের মাঠে এই নিয়ে দ্বিতীয়বারের মতো অর্থাৎ 2 বছরে এইবারও বার্সেলোনা জিতে ফিরতে পারলো না, যে কারণে লা লিগার টাইটেল রেসটা আবার মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ কিছুটা ব্যাক করেছে। লা লিগার পরবটা তো আপাতত শেষ, চ্যাম্পিয়ন্স লিগের হিসাবটা এখন বার্সেলোনাকে করতে হবে, যেটা বার্সেলোনা এই হারটাকে ভুলে যেতে চাইবে, কিন্তু আবারও ঘরের মাঠের বাইরে বার্সেলোনাকে খেলতে হচ্ছে। লাস্টবার বার্সেলোনা যখন ঘরের মাঠের বাইরে খেলেছে চ্যাম্পিয়ন্স লিগে, ফলটা ভালো মতো আসে নাই, চেলসির মাঠে হারতে হয়েছে, ক্লাব ব্রুগের সঙ্গে ড্র করতে হয়েছিল। স্লাভিয়া প্রাহা সেই রকম অপোনেন্ট না কাগজে কলমে যদি আপনি বলেন, সেক্ষেত্রে বার্সেলোনা হয়তো একটু অস্বস্তি নিয়ে গেলেও বার্সেলোনার পক্ষে এই ম্যাচটা ন্যাভিগেট করা সম্ভব। বার্সেলোনার জন্য চ্যালেঞ্জ দুটো, 1 নম্বর চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স লিগে তাদের যে বর্তমান অবস্থান রয়েছে পয়েন্ট টেবিলে, সেখান থেকে বার্সেলোনার উত্তরণটা জরুরি, কারণ বার্সেলোনা ডেফিনেটলি তাদেরকে টপ 8 স্পটের মধ্যে রাখতে চাইতে যাবে, যেখানে রিয়াল মাদ্রিদ এবং আতলেতিকো মাদ্রিদও টপ 8 স্পটের মধ্যে আছে। এবং চ্যালেঞ্জ নাম্বার 2, এই মুহূর্তে এই হারের যে তেতো স্বাদটা রয়েছে সেটা বাদ দিলেও দ্রো ফার্নান্দেজের চলে যাওয়ার ব্যাপারটা বার্সেলোনার জন্য মোটেও ভালো কোনো ব্যাপার নয়, যেটা হানসি
আতলেটিকো বলেছেন যে তার কোচিং ক্যারিয়ারের অন্যতম বাজে একটা সময়ে বা সিদ্ধান্তে তিনি ফেস করছেন যে দ্রো ফার্নান্দেসকে তার ছেড়ে দিতে হচ্ছে। বার্সেলোনার লামিন ইয়ামাল খেলতে পারবেন না বিকজ তিনি সাসপেনশনে আছেন এই ম্যাচে, বাট স্লাভিয়া প্রাহাকে ডিল করা অন্তত, যদিও সোসিয়াদাদের সঙ্গে বার্সেলোনা হেরে গেছে তারপরও কঠিন হওয়ার কথা নয়, কিন্তু বার্সেলোনা চাইলে আপনাকে সারপ্রাইজও করে দিতে পারে যদি এই ম্যাচটা ড্র করে। বার্সেলোনার জন্য ডিরেক্টলি টপ 8-এ কোয়ালিফাই করাটা কঠিন হয়ে যাবে। রাউন্ড অফ 16-এর সিডেড স্পটে থেকেই হয়তো বার্সেলোনাকে তার পরের রাউন্ডে যেতে হবে, অর্থাৎ দুটো নকআউট ম্যাচ খেলতে হতে পারে বার্সেলোনাকে। গ্যালাতাসারাই একটা ছোটখাটো ধাক্কা খেয়েছে ফেনারবাচের কাছে লিগ কাপে হেরে গিয়ে, এবং সেটা অনেক দিন পর ফেনারবাচের কাছে গ্যালাতাসারাইকে হারতে হয়েছে। ঠিক একইভাবে আতলেতিকো মাদ্রিদ বসে আছে লিগ টেবিলের 8 নম্বর স্পটে, সেটাকে সলিডিফাই করার জন্য গ্যালাতাসারাই র্যামস পার্কে আতলেতিকো যাচ্ছে। আতলেতিকো যদিও লিগ ফর্ম তাদের এখনো সেই আগের মতোই রোলার কোস্টার, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে তাদের রাউন্ড অফ 16-এর ডিরেক্ট কোয়ালিফিকেশন স্পটটা নিশ্চিত হয়ে যেতে পারে। এই ম্যাচে কারাবাগ তারা ফ্রাঙ্কফুর্টের ফেটটা সিল করে দিতে পারে, তাদেরকে আরও নিচে নামিয়ে দিয়ে, এবং ফ্রাঙ্কফুর্টের কোচ দিনো তোপমোলারকে স্যাক করা হয়েছে। এই ভিডিওটা ধারণ করা জাস্ট মিনিট কয়েক আগে। কারাবাগের সামনে হয়তো ওভাবে সুযোগ আছে সেই জায়গাটা রাউন্ড অফ 16-এর একটা আনসিডেড কোয়ালিফিকেশন স্পট বাগানো, সেটার জন্য হয়তো তারা চেষ্টা করবে। আতালান্তা ইজ হ্যাভিং আ ফাইন টাইম আন্ডার রাফায়েল পালাদিনো, এবং কেউ হয়তো এক্সপেক্টও করে নাই যে আতালান্তা এই অবস্থায় গ্যাসপেরিনিকে হারানোর পরও চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর কোয়ালিফিকেশন স্পটটা নিশ্চিত করবে। ডিরেক্ট স্পটও নিশ্চিত করা তাদের পক্ষে সম্ভব যদি বিলবাওকে তারা হারিয়ে দিতে পারে তাদের বেরগামোর ঘরের মাঠে। কিন্তু বিলবাও যেখানে একটা ম্যাচও জিততে পারছিল না, সেখান থেকে তারা বিলবাও কিছুটা ঘুরে দাঁড়িয়েছে, স্পেসিফিকলি শেষ দুটো ম্যাচ ড্র করে। বিশেষ করে পিএসজি ম্যাচের ড্রটা তাদেরকে আবারও রাউন্ড অফ 16-এর আনসিডেড কোয়ালিফিকেশন স্পটের কন্টেনশনে নিয়ে এসছে। চেলসির কোচ লিয়াম রসেনিওরের চ্যাম্পিয়ন্স লিগ ডেবিউ হতে যাচ্ছে পাফোস এফসির এগেইনস্টে। এই চেলসির ম্যানেজার অথবা ডেভিড ব্রেন্ট যদি বলা যেতে পারে, ইউ নো হোয়াট আই মেন্ট, সেখানে পাফোস এফসি হয়তো চেলসির জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ হওয়ার কথা না। স্ট্যামফোর্ড ব্রিজে তিনি তার ফার্স্ট জয় পেয়েছেন। প্রিমিয়ার লিগে লিয়াম রসেনিও হয়তো তিনি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে জয়টা এক্সপেক্ট করতে পারেন, যেখানে দাভিদ লুইস খেলেন চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। কিন্তু তারপরে আসলে নাপোলির একটা কঠিন চ্যালেঞ্জ বাকি রয়েছে। পাফোস এফসির কাছে জিততে পারলে হয়তো চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর ভালো একটা স্পটে চেলসি পৌঁছে যেতে পারে। যদি না হয় তবে চেলসির জন্য বাজে সময় অপেক্ষা করছে। নিউকাসল পিএসভি একটা প্রপার চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ হতে যাচ্ছে, নাম্বার 12 ভার্সেস নাম্বার 21। পিএসভি কিছুটা পিছিয়ে পড়েছে শেষ ম্যাচের পারফরমেন্সের কারণে, কিন্তু নিউকাসলের এখনো ভালো সম্ভাবনা রয়েছে। শেষ দুটো ম্যাচে যদি তারা জিততে পারে রাউন্ড অফ 16-এর ডিরেক্ট স্পটটা তারা গোল ব্যবধানে হয়তো ম্যানেজ করলেও করতে পারে। কিন্তু পিএসভি ছেড়ে কথা বলবে না, কারণ ডাচ লিগে পিএসভির সুপ্রিমেসি এখনো চলছে। কিন্তু আতলেতিকোর কাছে যদি পিএসভি না হারতো তাহলে পিএসভির অবস্থানটা আরেকটু বেটার হতে পারতো। পিটার বস সেটা ভালো মতোই জানেন। নিউকাসলের লিগ ফর্ম যেমন ভালো না, তেমনি পিএসভিরও চ্যাম্পিয়ন্স লিগের ফর্মটা একটু পড়তির দিকে। একটা নেক অন নেক ম্যাচ আপনি এক্সপেক্ট করতে পারেন পিএসভি নিউকাসল এবং পিএসভির ম্যাচ থেকে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ডে 7 শুরু হচ্ছে 20 জানুয়ারি কাজাখস্তানের আস্তানে এরেনায় রাত 9:30টায়। অপোনেন্ট ক্লাব ব্রুগা ঠিক 2 ঘন্টা পর বোদর মাঠ এএসপি মিরা স্টেডিয়ামে খেলতে যাবে 2022-23 চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। রাত 2টো বাজলে আরো 7টা ম্যাচ। পার্কেনে কোপেনহেগেন ভার্সেস নাপোলি, সাথে ইউসেপে মিয়াজ্জা সান সিরোতে ইন্টারন্যাশনালে ভার্সেস আর্সেনাল। গ্রিক চ্যাম্পিয়নদের ঘরের মাঠ স্টাডিও জর্জো কারেসকাকিতে অলিম্পিয়াকোস আতিথেয়তা দেবে বায়ার লেভারকুজেনকে। আর মেল্টডাউন ক্লাব রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বের্নাবেউর দুয়োধ্বনি শুনতে শুনতে খেলবে এএস মনাকোর বিপক্ষে এস্তাদিও জোজে আলভালাদেতে। স্পোর্টিং সিপির অপোনেন্ট দ্য রেইনিং চ্যাম্পিয়ন্স পিএসজি। টটেনহাম হটস্পার্স তাদের হটস্পার স্টেডিয়ামের রেকর্ডের সম্মান রক্ষা করতে নামবে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। 2 রেলিগেশন ব্যাটলার্স ভিয়ারিয়াল আয়াক্সের ব্যাটল এস্তাদিও দে লা সেরামিকাতে। পরদিন 21 জানুয়ারি ম্যাচ মাঠে গড়াচ্ছে র্যামস পার্কে গ্যালাতাসারাই ভার্সেস আতলেতিকো মাদ্রিদে। আর ঠিক একই সময় হবে কারাবাগ এফকে ভার্সেস আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের ম্যাচ আজারবাইজানের তৌফিক বাহরামাউফ আদিনা রিপাবলিকা স্তাদিনোতে। রাত 2টো বাজে বেরগামিও নিউ ব্যালেন্স এরিনাতে আতালান্তা ভার্সেস অ্যাথলেটিক ক্লাব। আর আলিয়ান্স অ্যারেনা বেলজিয়ান চ্যাম্পিয়ন উলিয়ন সাঁ জিলুয়া খেলতে আসবে বায়ার্ন মিউনিখের এগেইনস্টে। লিয়াম রসেনিওরের চেলসি স্ট্যামফোর্ড ব্রিজে আতিথেয়তা দেবে তাদেরই ভেরি ওন চ্যাম্পিয়ন্স লিগ উইনার দাভিদে লুইজের দল পাফোস এফসিকে। তুরিনের আলিয়ান্স স্টেডিয়ামে ইউভেন্টাস খেলবে বেনফিকার বিপক্ষে। স্তাদ ভেলোড্রোমে মার্সেই আতিথেয়তা দেবে আর্নে স্লটের লিভারপুলকে। সেন্ট জেমস পার্কে নিউকাসল ইউনাইটেড আর পিএসভির হাড্ডাহাড্ডি ম্যাচ। আর ফোর্তুনা আরেনাতে স্লাভিয়া প্রাগ খেলবে বার্সেলোনার বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ডে 7 নিয়ে আপনার কি মতামত রয়েছে, প্রেডিকশন রয়েছে, জানাতে পারেন কমেন্ট সেকশনে। কোন ব্যাপারে মত পোষণ করছেন, দ্বিমত পোষণ করছেন সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দ্য ডেইলি স্টার যে কোনো মুহূর্তে আপডেট পেতে ভিজিট করুন দ্য ডেইলি স্টার.net এর ওয়েবসাইট এবং একই সঙ্গে ফলো করে রাখুন দ্য ডেইলি স্টারের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টার ইউটিউব চ্যানেলটাও।